আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়া ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ঘোষণা আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রায় দেবেন। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রায় ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন এবং কখন রায় ঘোষণা হতে পারে, কি তথ্য আছে জানাবেন? বুবলি, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কাজ চলছে, কয়েকদিন পরেই নির্বাচন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জুলাই গণঅভ্যুত্থানের যে যারা শহীদ হয়েছিলেন, যারা নিহত হয়েছে, তাদের বিচার কাজ কিন্তু থেমে থাকেনি এবং সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে আসলে যে ৬ মরদেহ পোড়ানো সহ একজন মৃত্যুর ঘটনার যে অভিযোগ, সেই মামলাটির আজকে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এবং ইতোমধ্যে কিছুক্ষণ আগে প্রসিকিউশন আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এটি ঘোষণা করা হবে এবং সেই সাথে আমাদেরকে প্রসিকিউশন এটিও জানিয়েছিলেন যে যেহেতু এর আগে 2টি মামলার রায় হয়েছিল, অর্থাৎ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের মামলার এবং সেই সাথে চাংখারপুলে যে 6 জনকে হত্যার ঘটনা, সেই রায় দুটি যেহেতু সরাসরি ট্রাইব্যুনাল সম্প্রচার করেছে, ট্রাইব্যুনাল ২ এই মামলাটি কিন্তু প্রথম যে মামলা রায় ঘোষণা করবেন, এই মামলাটিও তারা চাচ্ছে যে সরাসরি যাতে সম্প্রচার করা হয়, অর্থাৎ এই মামলার রায়ও যাতে বিশ্বের সবাই আসলে যে জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছিলেন তাদের থেকে শুরু করে যারা তাদের স্বজনরা থেকে শুরু করে বাংলাদেশে যারা আছেন তারা যাতে সবাই দেখতে পারে। তবে এর আগের লাইভে যেমনটি আমি এই মামলাটির প্রেক্ষাপট সম্পর্কে বলছিলাম, এখন আমি আপনাকে যে তথ্য দিব সেটি হচ্ছে এই মামলার আসলে বিচার কাজ কিভাবে গঠিত হয়েছে, বিচার কাজ কিভাবে হয়েছে। প্রথমে যদি জানিয়ে দিতে চাই যে এই মামলা তদন্ত শুরুর কাজ শুরু হয়েছিল 6 অক্টোবর 2024-এ, অর্থাৎ তদন্ত শুরুর কাজ করার পর যে রিপোর্ট, অর্থাৎ তদন্তের মধ্যে আসলে তারা যেটি পেয়েছিল, অর্থাৎ ভিডিও এভিডেন্স, অডিও ক্লিপ, যারা মারা গিয়েছিল তাদের সম্পর্কে তথ্য, এছাড়া আসলে 6 মরদেহ পোড়ানোর সময় যে ধ্বংসাবশেষ বা যে এভিডেন্সগুলো ছিল সেগুলোর রিপোর্ট প্রদান করেন হচ্ছে 2025 সালের 19 জুন। এরপরে যদি বলতে চাই যে এই মামলায় আসামি রয়েছেন 16 জন, যেখান থেকে পলাতক 8 জন আছেন এবং এই মামলার প্রধান আসামি করা হয়েছে সাময়িক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামকে এবং আব্দুল্লাহ আল কাফি সহ 16 জনকে এই মামলায় করা হয়েছে এবং এই মামলায় যে গ্রেফতার যারা আছেন তাদেরকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইতিমধ্যে। যদি বলতে চাই যে এই মামলার ফরমাল চার্জ দাখিলের তারিখ, ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল 2 জুলাই 2025 সালে এবং পরবর্তীতে বিচার শুরু হয় হচ্ছে 21 আগস্ট। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ আসলে শুরু হয়। সাক্ষ্য গ্রহণে মোট 26 জন এই মামলায় সাক্ষ্য প্রদান করেন এবং এখানে তবে যদি বলতে চাই যে এখানে কিন্তু এই যে 16 জন আসামির মধ্যে একজন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন, যিনি বলেছিলেন যে সেখানে তিনি কি দেখেছেন। এছাড়াও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন সেখানকার ওই সময় যে পুলিশ অফিসাররা যারা ছিলেন তারাও সাক্ষ্য দিয়েছেন। তারাও বলেছেন যে তারা আসলে সামনে কিভাবে এই লাশ পোড়ানো হয়, কিভাবে একজন পুলিশ আরেকজন পুলিশকে বলা হয় যে কিভাবে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাটি আসলে কিভাবে ঘটে, তারা সামনে যেটি দেখেছে সেটি আসলে বলেছে। এর পরবর্তীতে যদি বলতে চাই যে এই মামলায় কিন্তু কোনো স্টার উইটনেস নেই। পরবর্তীতে আরেকটু যদি বলতে চাই যে এই মামলায় রাষ্ট্রপক্ষে 24 জন অর্থাৎ সাক্ষ্য দিয়েছেন 24 জন এবং পরবর্তীতে হচ্ছে আসামি পক্ষ থেকে যে সাক্ষ্য, সেই সাক্ষ্যজন একজন মিলে আসলে 26 জন সাক্ষ্য দিয়েছেন এবং পরবর্তীতে এই মামলাতে ডকুমেন্ট যে প্রদর্শন করা হয় সেটি 23টি ডকুমেন্ট প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে যুক্তিতর্ক শুরু হয়ে শেষ হওয়ার পর এই মামলার জন্য যে কোনো দিন রায়ের দিন ধার্য করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল 2 থেকে জানানো হয় যে 5 ফেব্রুয়ারি এই রায় ঘোষণা হবে। কিছুক্ষণের মধ্যে আসলে জানা যাবে এই মামলার রায় আসলে কি হয়, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। জামায়াতে ইসলামী নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভা করবে আজ। সেখান থেকে যোগ দিবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন ও ফারুক হোসেন চৌধুরী। প্রথমেই চলে যাচ্ছি নওগাঁয়। কামাল, জনসভায় নেতাকর্মীর উপস্থিতি কেমন দেখছেন জানাবেন।
আমি এখানে দেখানোর চেষ্টা করব এখানকার স্থানীয় যারা এমপি পদপ্রার্থী, জামাত মনোনীত যে সকল এমপি পদপ্রার্থী আছেন তারা বক্তব্য রাখছেন। এর পাশাপাশি এই মুহূর্তে বক্তব্য রাখছেন বগুড়া জেলা জামাতের সাবেক আমির, তিনি বক্তব্য রাখছেন। ইতিমধ্যে জেলা জামাতের সাধারণ সম্পাদক আসম সায়েম বক্তব্য রেখেছেন এবং একজন একজন করতে করতে নওগাঁ 6টি আসনের প্রায় সবগুলো প্রার্থী বক্তব্য রাখছেন। আমরা যেটি খবর পেয়েছি নওগাঁ স্টেডিয়ামে ইতিমধ্যে জামাতের আমির ইতিমধ্যে পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন। মাঠ একেবারে কানে কানে পরিপূর্ণ হয়েছে, বিশেষ করে এটিএম মাঠের পুরুষ নেতাকর্মীর পাশাপাশি একটি বিশাল অংশের নারী নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছেন এবং মাঠ ইতিমধ্যে ভরে গেছে এবং হাজার হাজার নেতাকর্মী এই জনসভায় যোগদান করেছে। আমরা দেখতে পেয়েছি সকাল 9টার পর থেকে মাঠ ভরে গিয়েছে, যদিও বা জামাতের আমির বলা আছে 11টার মধ্যে পৌঁছার কথা, তো তার আগে অন্তত 2 ঘন্টা আগে মাঠ একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মী তাদের বক্তব্য রাখছেন, তাদের বিভিন্ন আশা প্রত্যাশা নিয়ে কথা বলছেন। যে সকল নতুন প্রার্থী এবার নতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নির্বাচিত হলে আগামীতে তাদের নিজ নির্বাচনী এলাকায় কি কি করবেন, কি কি পরিবর্তন আনবেন, দেশ কিভাবে পরিচালিত হবে এবং তারা তাদের জনগণের কাছে ওয়াদা করছেন, কর্মীদের কাছে ওয়াদা করছেন তারা নির্বাচিত হলে রাস্তাঘাট সহ তারা কে কি উন্নয়ন করবেন এবং ইসলামিক ভিত্তিতে ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা হবে এরকম ওয়াদা করছেন, কথা দিচ্ছেন। সেই জনসভা থেকে আমি দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বক্তব্য রাখছেন, আমি আগে বলেছি জেলা জামাতের বগুড়া জেলা জামাতের সাবেক আমির বক্তব্য রাখছেন এবং পর্যায়ক্রমে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় 12 দলীয় জোটের নেতৃবৃন্দ এসে পৌঁছতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই জেলা জামাতের আমির সভাস্থলে পৌঁছে যাবেন এবং নেতাকর্মীরা একেবারে এই এটিএম মাঠ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা পরবর্তীতে হয়তো আরো জানার চেষ্টা করবো এবং পরবর্তীতে জামাতের আমির পৌঁছলে আমরা তখন হয়তো জানার চেষ্টা করবো। আমরা এখন চলে যাবো নবাবগঞ্জের সহকর্মী আছে, আপনি জানাবেন সেখানে সর্বশেষ কি পরিস্থিতি। বুবলি, আপনি জানেন আজকের চাঁপাইনবাবগঞ্জের এই মুহূর্তে আছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে, যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামের ঐতিহাসিক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 12টা নাগাদ জামায়াতের আমির চাঁপাইনবাবগঞ্জের জনসভায় উপস্থিত হবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন। 2024-এর গণঅভ্যুত্থানে, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে এবং জামায়াত ইসলাম এক ঐতিহাসিক সভা অতিক্রম করছে, তারই একটি উদাহরণ হচ্ছে এই জনসভা। আমরা সকাল থেকে প্রত্যক্ষ করছিলাম শহর লোকে লোকারণ্য হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনের লাখ লাখ লোক এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সকাল 11টা থেকে এই অনুষ্ঠানে নির্বাচনী পথসভার আনুষ্ঠানিক পরিচালনা শুরু হয়। আমরা জানতে পেরেছি চাঁপাইনবাবগঞ্জের জেলা জামায়াতের আমিরকে জিজ্ঞেস করেছিলাম যে চাঁপাইনবাবগঞ্জে কত নাগাদ পর্যন্ত এই জামায়াতের আমির এখানে উপস্থিত হতে পারেন। তিনি আমাদের নিশ্চিত করেছেন নওগাঁয় জনসমাবেশ শেষ করে তিনি বেলা 12টায় এখানে উপস্থিত হবেন। এই বেলা 12টার পরে উপস্থিত হওয়ার পরে তিনি জনসভায় বক্তব্য রেখে তার রাজশাহী যাওয়ার কথা রয়েছে। আমরা বলে যাচ্ছি যে এই সমাবেশকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা অনুভব করছি, আনন্দ এবং উচ্ছ্বাস অনুভব করছি। দীর্ঘ সময় পর তারা বলতে চাইছে, দীর্ঘ সময় পর তারা একটি নতুন বাংলাদেশের প্রত্যাখ্যায় বলতে যাচ্ছেন। তারা বলতে চাইছে পরিবর্তনের জন্য চাঁপাইনবাবগঞ্জের মানুষ 3টি আসনে তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবে। আজকের এই নির্বাচনী এক সমাবেশ লোকারণ্য হয়ে গেছে। শহর লোকের তারিখের যে ঐতিহাসিক
জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং জামায়াত ইসলামের ইসলামী নেতা কর্মীরা বক্তব্য রাখছেন। কামাল এবং ফারুক, আপনাদের ধন্যবাদ। দর্শক, জামায়াতে ইসলামী নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভা করবে আজ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বরেন্দ্র টিউবওয়েল আমরা নিয়ে এসেছি, সেচের পানি ব্যবস্থা করেছি, স্কুল কলেজ মাদ্রাসা তার ডেভেলপমেন্ট এসব আমাদের হাতে করা, এমপিও ভর্তি স্কুলগুলোর সবই আমাদের হাতে করা। সুতরাং আপনি না জেনে কথা বললে আপনার জন্য ঠিক হবে না। আপনি কিন্তু সম্মানীয় প্রার্থী, কথাটা সঠিক বলবেন, তাহলে ভালো হবে। আর প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থী মাত্রাটা, অবস্থানটা বুঝবেন, আর নিজের অবস্থানটা বুঝবেন, ঠিক না? যাই ভাই, আমরা আপনাদের সামনে আজকে আসছি ওই ভোটের প্রার্থী হয়ে। ভোট চার্জ কোন কিসের বারকামন কি কেন চাচ্ছ যে আমি এই কাজগুলো করতে চাই। সামনে আমাকে যদি আপনারা ভোট দেন, আমরা কিছু কাজ করতে চাই। আমাদের পার্টি থেকে আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথম কাজ উনি যেটা করবেন দুইটা হচ্ছে যে মহিলাদের জন্য তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য তিনি 50 লাখ পরিবারকে প্রথমে তিনি ফ্যামিলি কার্ড দিবেন। এইটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখানে মহিলার ছবি থাকবে, তার নাম লেখা থাকবে এবং এইটা নিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সমৃদ্ধ প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন এবং আর্থিক অনুদান পাবেন। এরপরে প্রত্যেক বছর সেটা বাড়তে থাকবে, বেড়ে একেবারে একসাথে সমস্ত মহিলার হাতে এই কার্ড চলে যাবে। কৃষক ভাইদের জন্য তিনি একটা কার্ড করবেন বলেছেন। এই কার্ডটাতে ছবি, নাম থাকবে, সেই সঙ্গে আপনার কৃষক ভাই এই কার্ড ন্যায্য মূল্যে সার, বীজ এবং পানি পাবে। দর্শক, ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সারা দেশের মতো বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সেখানকার প্রচারণা কেমন দেখছেন জানাবেন। বুবলি, বরিশালে কিন্তু প্রচারণায় একেবারেই জমজমাট। বরিশালের যে 6টি আসন আছে সেই 6টি আসনে মোট 36 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে একমাত্র যিনি নারী প্রার্থী আছেন মই মার্কার ডাক্তার মনীষা চক্রবর্তী, তিনি আজ এই প্রচারণা চালাচ্ছেন বরিশালের চরমোনাইতে এবং আমরা একটু তার সাথে যুক্ত হতে চাচ্ছি যে একমাত্র নারী প্রার্থী আপনি, ভোটারও অর্ধেক নারী, কেমন সাড়া পাচ্ছেন? আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। নারীরা তো দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে, সেদিক থেকে নারীদের সিদ্ধান্ত অনেক সময় আমরা দেখি যে তাদের পারিবারিকভাবে প্রভাবিত হয়, কিন্তু এবারে বিভিন্ন পক্ষের নারী বিদ্বেষী বক্তব্যের কারণে নারীরা খুবই বিক্ষুব্ধ। নারীদেরকে চাকরি করতে দেওয়া হবে না, নারীরা ঘরে থাকবে, এই সমস্ত কথাবার্তা শুনে আসলে বিশেষ করে শ্রমজীবী নারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং আমরা সবার কাছ থেকেই খুবই দারুণ সাড়া পাচ্ছি নারী প্রার্থী হিসেবে এবং সাধারণ শ্রমজীবী মানুষের পক্ষের প্রার্থী হিসেবে। আমরা যেখানেই যাচ্ছি মানুষ আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করছে এবং আমাদেরকে পাশে থাকার কথা বলছে, ভোট দেওয়ার কথা বলছে। আমরা মনে করি যে একমাত্র নারী প্রার্থী বিষয়টা নিয়ে আমরা আনন্দিত নই, কিন্তু আমরা এই সংগ্রামটা করতে চাই। আমরা মনে করি নারীদের যতদিন না পর্যন্ত সমান পার্টিসিপেশন নির্বাচনের মাঠেও হবে ততদিন পর্যন্ত এই লড়াইটা আমাদের করে যেতে হবে। ভোটের মাঠে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না?
হ্যাঁ, আমরা বাধার সম্মুখীন হচ্ছি বিভিন্ন রকম, যখন নারী বিদ্বেষী বক্তব্য আসে, নারী বিদ্বেষী রাজনৈতিক পজিশনগুলি যখন আসে, তখন তো সেটা অবশ্যই একটা বাধা। আবার আরেক দিক থেকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, সেই ঘটনাগুলিও ঘটছে। বিভিন্ন জায়গায় নির্বাচনী ক্যাম্প নিতে বাধা দেওয়া হয়েছে, আবার নেয়ার পরে যারা বসছে তাদেরকে অনেক সময় এমনকি মিথ্যা মামলা দেওয়ার হুমকিও গতকালকে কর্ণকাঠিতে দেওয়া হয়েছে। তো আমরা বলতে চাই যে এই যে এক ধরনের দখলদারিত্বের অ্যাটিটিউড এখনই নির্বাচনের আগেই এটা যে প্রকাশ পাচ্ছে, আমরা মনে করি যে শুধুমাত্র একটা 17 বছর একটা সরকারকে বিদায় দেওয়াই তো বড় কথা নয়। আমরা ব্যবস্থাটা পাল্টাতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বৈরাচারী প্রবণতা আরো অনেকের মধ্যেই আমরা লক্ষ্য করছি। আমরা কথা বলছিলাম বাসদ প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীর সাথে। শুধু তিনিই নয়, এছাড়া বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। ভোটাররা যেটা বলছে যে এবার দল নয়, যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে তারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সব শেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণে আমরা আরো খবর জানতে চলে যাচ্ছি খিলগাঁয়ে। সেখানে কথা বলছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাই চিন্তা করছেন, পরিকল্পনা করছেন যে কিভাবে ভোট দিতে যাবেন, কাকে ভোট দিবেন, কেন ভোট দিবেন, সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। যেখানেই যাই, যে আচ্ছা সকালবেলা এটা নিয়ে আলোচনা করছিলাম, বা আমরা বন্ধুরা মিলে এটা আলোচনা করছিলাম, খাবার টেবিলে আলোচনা হয়েছে। তো সবাই আসলে চিন্তা করছে, সচেতনতা আছে। তো এই জায়গায় আমার মনে হয় সবাই মুখিয়ে আছে নির্বাচনের জন্য। আচ্ছা, আমরা একটা কথা বলছিলেন যে ভোটাররা মুখিয়ে আছেন নির্বাচনের জন্য, তো আমরা খবরগুলো আমরা সংখ্যা দেখছেন কিনা এবং আপনি কতক্ষণে প্রত্যাশী নির্বাচনের বাকিটা দেখবেন? আচ্ছা, আমার চ্যালেঞ্জগুলো এবং প্রত্যাশা দুইটাই একসাথে বলে ফেলি। চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার মার্কাটা চেনানো। যেহেতু স্বতন্ত্র প্রার্থী, মার্কাটা আমরা 21 তারিখ পাই, খুবই অল্প দিন পেয়েছি আমরা মার্কাটা চেনানোর জন্য, ফুটবল মার্কা। তবে অনেকেই জেনে গেছেন, আপনাদের মাধ্যমে অনেকে জেনেছেন, প্রিন্ট মিডিয়াতে জেনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন, এবং অনেকেই ফুটবল মার্কাটা পছন্দ করেছেন। সো এইটা একটা চ্যালেঞ্জ, কিন্তু একটা বড় শক্তি আমার মনে হয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের একেবারে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হয়। তারা মন খুলে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, প্রত্যাশাগুলোর কথা জানাতে পারেন। এবং আরেকটা বড় স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্তি হচ্ছে যে আমাদের যেহেতু নির্বাচনের আগে যারা দলীয় প্রার্থী থাকেন তাদের কর্মীরা থাকে, হাজারখানেক কর্মী থাকে, তারাই নির্বাচনে জিতিয়ে আনেন। কিন্তু নির্বাচনের পরে আবার সেই কর্মী বাহিনীর আবদার মেটাতে হয়, অনেক অন্যায় হয়তো দেখেও দেখা যায় না, এরকম পরিস্থিতি থাকে। বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার সেই কর্মী বাহিনী পোষার কোনো বোঝা নাই। এবং দর্শক, নির্বাচন প্রচারণায় কথা বলছিলেন ডাক্তার তাসনিম জারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছি নির্বাচনের প্রচারণায় জমজমাট সাভার, দিনরাত ব্যস্ত প্রার্থী সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, প্রার্থী সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। বুবলি, আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার আঞ্চলিক সাভার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক জনাব খালেক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির যিনি প্রার্থী পাথেলা ইউনিয়ন 2 নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব সুলাইমান দেওয়ান। ভোটাররা রয়েছেন, প্রিয় উপস্থিতি, মা বোনেরা, তারা কিন্তু সকলে আপনারা জানেন বিগত 17 বছর অংশগ্রহণ করেছেন। আমাদেরকে বাড়িতে ঘুমাইবার দেয় নাই। যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের বক্তব্য রাখছেন, বক্তব্য প্রশাসনের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। স্বামীকে বইলা দিয়ে যদি বিএনপি চেয়ারম্যান কর্মসূচিতে অংশগ্রহণ করে ফ্যামিলি কার্ড এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে, সেই কথাগুলো তাদের যে কর্মী সমর্থক তাদের মাঝে কিন্তু ছড়িয়ে দিচ্ছিলেন। যখন ঘুমাইতে না পারে বসে থাকছে, এখনো মনে পড়ে সেই কষ্টের দিনগুলো। আজকে সময় এসেছে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই তার জবাব দিবেন এবং সেই জবাব হবে আপনাদের তারা কিন্তু তাদের যে প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এখানে প্রার্থী রয়েছেন, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি নির্বাচিত হলে কি কি করবেন। 100 দিনে ইতিমধ্যে তিনি একটি কর্মসূচির ঘোষণা করেছেন। আমরা জেনেছি যে আপনি নির্বাচিত হলে 100 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির মধ্যে কোন বিষয়গুলো প্রথমে প্রাধান্য পাবে? এক নম্বর হলো মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, মাদক বন্ধের জন্য যা যা করা দরকার আমরা করবো। তারপরে এই যে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই যারা এলাকায় করছে, অনেকে নামে বদনাম আছে,
এরা আবার একসময় 17 বছর করছে, এখনো আমাদের আশেপাশে থাকার চেষ্টা করছে। সেটা আমরা এখানে আমরা করতে দিব না। মা বোনদের নিরাপত্তার ব্যাপার এবং সন্ধ্যার পরে, বিশেষ করে রাত 9টা-10টার পরে কেউ যদি নিরিবিলি রাস্তা দিয়ে যায়, সিএনজিতে, ভ্যান গাড়িতে, রিক্সায় কিংবা পায়ে হেঁটে, তাদের উপর নির্যাতন নেমে আসে, মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নাজেহাল করা হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে রাস্তায় যে যানজট, সেটার ব্যাপারে আমার একটা পরিকল্পনা আছে যাতে এই যানজটটা সহনীয় পর্যায়ে থাকে। আমরা ট্রাফিক্সের সাথে প্যারা ট্রাফিক্সের কিছু লোককে সম্পৃক্ত করে দেবো, তাদেরকে আমরা লোকালি আমরা স্যালারি দিব, তাদেরকে ট্রেন আপ করা হবে, সরকার ট্রেন আপ করবে এবং তাদের স্টাফের মতো তারা ট্রিট করা হবে, তাদের ড্রেস পরিয়ে দিয়ে। আমি মনে করি 100 দিনের মধ্যে সেন্সিটিভ কতগুলো ব্যাপার উন্নয়নের পাশাপাশি সেই কাজগুলো আমরা করব এবং যেটা 12 তারিখে পরে শুরু হবে, 13 তারিখ থেকে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যিনি প্রার্থী রয়েছেন তিনি বলছেন যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং তিনি যদি সাভার থেকে নির্বাচিত হন, তারা 100 দিনের একটি পরিকল্পনা নিয়েছেন, সেখানে মাদক, সন্ত্রাস এবং সাভারে যে সমস্ত সমস্যাগুলো রয়েছেন সেই সমস্যাগুলো কিন্তু এই 100 দিনের প্রথমে কিন্তু প্রাধান্য দিয়ে কিন্তু সেগুলোকে সমস্যার সমাধান করা হবে। তো এই ছিল বুবলি আমার কাছে সাভারের নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশাল ও মুন্সিগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, প্রার্থীদের প্রচার কেমন দেখছেন জানাবেন। আপনাকে আপনি আসলে যেমনটি বলছেন, মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসনে কিন্তু আপনার প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা দেখেছি বিএনপি, জামাত, স্বতন্ত্র ছাড়াও কিন্তু ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছে তারা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে। তারা আসলে সকাল থেকে রাত অবধি কিন্তু তারা যেই প্রচার অংশ নিয়েছেন তারা কিন্তু পাঠাচ্ছেন। তারা বলছেন যে ইসলামীকে করার জন্য তাদের মূল লক্ষ্য, তারা কিন্তু বিভিন্ন দিচ্ছেন। আমি এখন এখানকার হাত পাকার তার সাথে একটু জানার চেষ্টা করবো। আসলে আপনি জানাবেন যে আপনার সংসদীয় আসনের কি অবস্থা, কার্যক্রম কেমন চলছে? আলহামদুলিল্লাহ, দেশ টিভিকে ধন্যবাদ আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। আমাদের প্রচারণা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মার্কা দল, হাত পাকা নিয়ে আমরা প্রচারণা খুব ভালো করতেছি। লোহজং টঙ্গিবাড়ি বাসী এবার নেতা নয়, দল নয়, নীতির পরিবর্তন চায়। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 38 বছর বয়সে নীতিকে প্রাধান্য দিয়ে, নীতিকে কখনোই বিসর্জন দিয়ে তারা সংগঠন করে নাই, রাজনীতি করে নাই। এই জন্য সর্বস্তরে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে অ্যাকসেপ্ট করছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। বুবলি, আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানকার হাত পাখার যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু বলছেন যে আসলে প্রার্থী নয়, মানুষ ভেবেই কিন্তু আসলে এখানকার ভোটাররা ভোট দিবেন, সেরকমটাই কিন্তু এখানকার স্থানীয়রা বলছেন। এবং আমি একটি বিষয় জানি রাখি, মুন্সিগঞ্জ 2 আসনে 3,74,000 ভোটার কিন্তু আসলে এখানে রয়েছে। এখানে কিন্তু সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁয় নির্বাচনী প্রচারণায় কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, মুহুর্মুহু গুলি আর কালি কালি লাশ। আপনি এই অবুঝ শিশু, নিষ্পাপ শিশুকে নিয়ে এত বড় ঝুঁকি নিতে আসলেন কেন? উনি জবাব দিলেন, সো হোয়াট, কি হয়েছে? আমি এসেছি শহীদ হওয়ার জন্য। যদি আমার বুকে গুলি লাগে আমি শহীদ হব, আমার সন্তানের বুকে গুলি লাগে সে শহীদ হবে, আমি তখন হব শহীদের মা। আর 2 জনের বুকে যদি গুলি লাগে 2 জনই শহীদ হয়ে যাব। জুলাইয়ের এই উত্তাল দিনগুলোতে মায়েরা অপমানজনক আচরণ মাঝে মাঝে করেন। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ এগুলা করবেন না। আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দিব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন, এটা ভালো কাজ না। আপনি যদি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে যদি সম্মান করে থাকেন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনার সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন, আপনি কাউকেই সম্মান করতে পারবেন না।
মাকে সম্মান করতে শিখো। তারপরে বলে দিচ্ছি, যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন, হুমকি ধামকি, গায়ে হাত, যদি এগুলা বাদ না দেন, মনে রাখবেন জুলাই 15 তারিখ মায়েদের গাতে মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের এই যুবক ছেলেরা, বিপ্লবীরা ঘুমায় পড়ে না, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে, মায়ের অপমান সহ্য করবে না। প্রিয় দেশবাসী, এই দেশ শুধু মুসলমানদের না, এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, বিভিন্ন ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী মিলেই আমাদের এই ফুলের বাগান। আমাদেরকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি লাগিয়ে রাখা হয়েছে। আমরা ঘোষণা দিয়েছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন, তারা সকলেই বাংলাদেশের দেওয়া, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। দর্শক, নওগাঁয় নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল লিজ দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, কর্মবিরতিতে থাকা শ্রমিক কর্মচারীদের কর্মসূচির সব শেষ, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এনসিটি আসলে বিদেশিকে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টির কারণেই কিন্তু প্রথমত 8 ঘন্টা কর্মবিরতি ছিল, এরপরে 24 ঘন্টা, তারপরেই কিন্তু পরশুদিন থেকেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। গতকালকেও আমরা দেখেছিলাম এখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, এখানে কোনো ধরনের কার্যক্রম এখানে করা হয়নি, কোনো ধরনের ট্রাক, কোনো ধরনের এখানে ওঠানামা কার্যক্রম দেখা যায়নি, কাজ হ্যান্ডেলিংয়ের বিষয়ে দেখা যায়নি। বন্দরে একেবারে দৃশ্যমান কোনো কাজই ছিল না। শ্রমিকরা আসা যাওয়া করছিলেন এবং দেখছিলেন কোনো ধরনের কাজ হচ্ছে কিনা, এগুলো শুধু দেখাশোনাই হচ্ছিল, কোনো ধরনের বন্দরে কাজ হয়নি। তবে আজকে সকালে এই ধরনের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই সমস্যাটা আসলে সমাধানের জন্য নৌপথে এখানে আসছেন। এখন তিনি আসলে বন্দর কর্তৃপক্ষের সাথে ভেতরে মিটিংয়ে আছে এবং বাহিরে শ্রমিক নেতারা এখানে অপেক্ষা করছেন, যারা আসলে এই এখানে ঘোষণা দিয়েছিলেন অনির্দিষ্টকালের জন্য এই যে এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে যে তারা যেই কর্মসূচি দিয়েছেন, তারা এখনো পর্যন্ত সেইখানে অবস্থান করছেন এবং তারা তাদের আসলে যেই বিষয়টি তারা বিদেশিদেরকে দেওয়া যাবে না, যে কারণেই তারা এই প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছেন। এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে নৌপ্রদেশটা আসছেন এবং ভিতরে মিটিংয়ের পর আসলে কি আসতে পারে, যদি বার্তা দিবেন তাদেরকে, সেই বার্তাটা শোনার জন্য তারা অপেক্ষা করছেন। তাদের সাথে কথা বলে আমরা এইটুকু জানতে পেরেছি যে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখছি, কিন্তু সকালবেলা নৌপ্রদেশে আসার সময় একটু ছোট্টখাটো একটি ঝামেলা সৃষ্টি হওয়ার মতো অবস্থা ছিল এবং এখানে যে যারা নেতারা ছিলেন তারা আসলে ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন এবং একটি অপ্রীতিকর একটা ঘটনা ছিল ঘটতে যাচ্ছিল। তারপর করা হয়েছে, এখানে কড়া নিরাপত্তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। নৌপদেষ্টা এখনো পর্যন্ত বন্দর ভবনের ভেতরেই আছেন। তিনি এইখানে যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন এবং তারা কি আলোচনা করছেন সেটাই এখন দেখার বিষয়, সেটা দেখার জন্য সকলে মিলে এখন অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এনসিটির যে নেতা কর্মীরা আছেন সেখানে এখনো পর্যন্ত শক্ত অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত কোনো আসেনি, সুখবর আসেনি, কি আসছে সেটাই এখন দেখার বিষয়। এই ছিল সর্বশেষ তথ্য। বুবলি, পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।